আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ভিডিওতে। আপনাদেরকে দেখাবো একটি নদী। এই নদীটির নাম হচ্ছে ক্ষীর নদী। চলেন তাহলে ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা, আমার পেছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি ক্ষীর নদীর উপর নির্মিত। প্রতিদিন এবং রাতে এই ব্রিজটি দিয়ে মালবাহী, যাত্রীবাহী বাস এবং ট্রাক ময়মনসিংহ, ঢাকা এবং ঢাকা ময়মনসিংহ রুটে চলাফেরা করে থাকে। আর এই ব্রিজের নিচ দিয়েই প্রবাহিত হয়েছে ক্ষীর নদী। এ নদীর দক্ষিণে ভালুকা থানা, পূর্ব দিকে গফরগাঁ থানা এবং উত্তরে রয়েছে ত্রিশাল এবং তারপর রয়েছে ময়মনসিংহ সদর। এটি হচ্ছে সেই ক্ষীর নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর নদী হচ্ছে বাঙালির প্রাণ। আর নদীর পার ঘেঁষেই গড়ে ওঠে জনবসতি। নদী পাড়ের মানুষ খুব সহজেই নদী থেকে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। যেমন নদী থেকে মাছ আহরণ এবং ইরিগেশনের জন্য পানি আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। নদী পাড়ের জমি খুবই উর্বর সহ সকল ফসল অনেক ভালো ফলে। নদী পাড়ের মাটি উর্বর হওয়ায় নদীর দুপার ঘেঁষে অনেক ঘাস জন্মায়, যে ঘাসগুলি আমরা সংগ্রহ করে আমাদের গৃহপালিত প্রাণী খুব সহজেই লালন পালন করতে পারি। নদী পাড়ের মানুষ তাদের দৈনিক গোসল এবং বাচ্চা কাচ্চাদের গোসল করানো এবং কাপড় কাচার কাজটি নদীতেই করে থাকেন। যদি আপনার মন খারাপ থাকে তাহলে আপনি নদী পাড়ে আসেন, আপনার মন নিশ্চিত ভালো করে দেবে নদী। আমার মন খারাপ থাকলে যদি আমি নদীর কাছে যাই তাহলে আমার মন ভালো হয়ে যায়। মনে হয় নদীর সাথে কি যেন বাঙালির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। যদি আপনাদের মন কখনো খারাপ থাকে তাহলে আমার কথার সাথে আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন। আসেন নদীর কাছে, আপনার মন ভালো দেবে নদী। একা একা বসে থাকেন নদীর ধারে এবং ভাবতে থাকেন কোথায় এই নদীর উৎপত্তি, কীভাবেই বা উৎপত্তি। বন্ধুরা, আমরা জানি কবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি অনেক আসক্ত ছিলেন। তাই তিনি ইংরেজি সাহিত্যের কবি হওয়ার জন্য হিন্দু ধর্ম ছেড়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং বাংলাদেশ ছেড়ে তিনি চলে যান সুদূর ফ্রান্সের ভাষাই নগরে। তিনি ইংরেজিতে অনেক সাহিত্য, অনেক কবিতা, অনেক প্রবন্ধ রচনা করেন, কিন্তু তার এই কবিতা এবং প্রবন্ধ রচনার জন্য তাদের কাছে তিনি কখনোই সমাদৃত হননি। তিনি তার এই ভুলটা বুঝতে পারলেন যে বাঙালি এবং বাংলাদেশের মানুষই, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যই তার প্রবন্ধ কবিতার মূল্যায়ন করতে পারে। ঠিক তখনই তিনি লেখা শুরু করলেন কপোতাক্ষ নদের মতো কালজয়ী কবিতা। তিনি লিখলেন বঙ্গভাষার মতো কালজয়ী কবিতা। আমি বঙ্গভাষার কয়েকটি চরণ বা কবিতাটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে বৃক্ষাবৃদ্ধি কুক্ষণ আচুরি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সপিকায় মন। মজিনু বিফল তপে অবরেণ্য ভরি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। স্বপ্নে তবু কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাঁচা মাতৃকোষে রতনের রাজি। এ বিকারী দশা কেন তোরে আজি, যারে ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে। পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষার রূপখনি পূর্ণমণি জাল। আর এই নদীকে নিয়ে কত সাহিত্যিক, কত কবি তাদের সাহিত্য এবং কবিতা রচনা করেছেন, কত বাউল তার কণ্ঠে গান গেয়েছেন এই নদীকে নিয়ে। কিন্তু দেখেন আপনারা নদীর আজ কী হাল, কী অবস্থা, দেখে না কতই খারাপ লাগে। যেখানে নদীতে থই থই পানির কথা, সবেমাত্র ডিসেম্বর মাস, নদীতে পানি নেই। দুপার থেকে পানি যেন খুব নিচের দিকে চলে এসেছে। হয়তো আর 1-2 মাস গেলে নদীতে কোনো পানিই থাকবে না। আমরা অকল্পিতভাবে নদীর মাঝখানে বাঁধ দিয়ে নদীকে মৃত অবস্থা করে তুলেছি। আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই নদী বাঁচলে বাঁচবে বাঙালি, বাঁচবে বাংলার মানুষ। তাই নদীকে আমাদের অনেক গুরুত্ব দিয়ে, নদীকে অনেক ভালোবেসে নদীর যত্ন নেওয়া দরকার। আমরা জানি যেমন বলা হয় ফুলেতে ফাগুন এলে ভ্রমরের গুঞ্জন শুনি, আর নদীতে জোয়ার এলে দুকুলে বাড়ে পানি।
কিন্তু ডিসেম্বর মাসেই নদীতে কোনো পানি নেই। নদী যেন নিজে একাকী কান্না করছেন, কিন্তু সেই কান্না আমরা কেউ শুনতে পাচ্ছি না। তাই উচিত মানুষ হিসেবে নদীকে রক্ষা করা, নদীর নাব্যতা বাড়িয়ে দিয়ে নদীকে তার আপন মহিমায় চলার জন্য সুযোগ করে দেওয়া। প্রতিদিন সকাল এবং বিকেলে এ নদীর ব্রিজ দিয়ে অফিসের উদ্দেশ্যে যাই। ভাবি একদিন আসবো এই নদীতে বেড়ানোর জন্য, নদীটাকে ভালো করে দেখার জন্য। তার সময়ের অভাবে হয়ে ওঠে না, তাই আজ হুট করেই চলে আসলাম নদীটাকে খুব কাছে থেকে দেখার জন্য। যে নদী, বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটি ডিঙি নৌকা, যার গলইতে আমি বসেছি। ডিঙি নৌকাটা পানির অভাবে সে চলতে পারতেছে না, মাটিতে তার দেহ লেগে গেছে। এই যদি হয় নদীর অবস্থা, তাহলে কি করে বাঁচবে জেলে পরিবার? কি করেই বা নদী পাড়ের মানুষজন তাদের দৈনন্দিন জীবনের জন্য নদী থেকে মাছ আহরণ করবে? বন্ধুরা দেখেন, ওই যে একটা লোক দেখা যাচ্ছে, সে মাথায় করে কাঠ সংগ্রহ করে নিয়ে আসতেছে রান্নার কাজে ব্যবহার করার জন্য। এই নদী পাড়েই কোথাও একটা বন রয়েছে, যে বন থেকে তারা কাঠ সংগ্রহ করে নিয়ে আসতেছে। আর এদিক থেকে একজন ভদ্র মহিলা যাচ্ছেন, উনিও সম্ভবত কাঠ সংগ্রহ করার জন্যই যাচ্ছেন ওইদিকে। বন্ধুরা সামনে একটু অদূরেই দেখেন কিছু হাঁস তাদের খাবার সংগ্রহ করছে নদী থেকে। নদী আসলে সবাইকে সমানভাবেই ভালোবাসে, কাউকে সে হিংসাত্মক চোখে দেখে না, সবাইকে সে তার সম্পদ দিয়ে আপন করে নিতে চায়। ভালো আছেন? এই লাকি গুলো কোথেকে আনলেন? কেন তোমার এখানে বন আছে? কাছ থেকে ভাইয়া নিয়ে আসে নাকি এমনি করে পরে আনে? লাকড়ি দেখলে বুঝতে পারবেন। আই নাকি পরে এগুলো বিক্রি করেন নাকি? না স্যার, এটা আমার কাছে বাড়ি আঙ্গার। হ্যাঁ, রান্না করে খাওয়ার জন্য? রান্না করে খাওয়ার জন্য এইগুলো সংগ্রহ করেন না? মানে সারাদিন সংগ্রহ করতেছেন নাকি না না, এটা স্যার 15 দিন বা 10 দিন পরে পরে একদিন আসি। 15 দিন 10 দিন পর একদিন একদিন আসে। একদিন করে মানে আপনার একদিন আসলে নিজের পারিবারিক সংসারের লাগে। 15 দিন চলে যায় এমনিতে না? জি। এই যে আরেক খেত দিলেই আমাদের 20 দিন যাবে। এটা নিয়ে যাবেন কিসে? কিভাবে নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? এই তের মাসে কেউ পাবে ভাই দিলাম বাড়ি। নদী পাড়ের এই মেহনতি মানুষদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। জানতে চাইলাম তারা কাঠগুলি দিয়ে কি করবে। তারা বলল কাঠগুলি দিয়ে তারা তাদের রান্না বান্নার কাজ করবে। তারা 15 দিন পর পর একদিন আসে এই কাঠগুলি সংগ্রহ করার জন্য। নদীর মধ্যে হাঁসেদের এমন বিচরণ দেখে আসলে খুবই ভালো লাগছে। আপনাদের হয়তো ভালো লাগবে আপনারা যদি এরকম দৃশ্য দেখতে পান কখনো চোখের সামনে। আমার খুবই ভালো কি লাগছে। অবস্থা কি আছে? হ্যাঁ, সেফটি করি তো। ও কাঠ না, তাহলে সেফটি করি। সেফটি করে জি। রান্নার হ্যাঁ? রান্না করার কাঠ। না, সেফটি করি। রান্না আছে না। বন্ধুরা দেখেন নদীটা এখান থেকে কত সুন্দর লাগতেছে। যদিও নদীর পানি নেই, তারপরেও নদীটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। পাচ্ছেন এটা কি আমি ঠিক জানি না, সম্ভবত এটা কোনো গরুর ঘাস হবে। এই ঘাস উৎপাদনের জন্য, চাষাবাসের জন্য অবশ্যই পানির প্রয়োজন, আর এই পানিটা এই নদী থেকেই সংগ্রহ করা হয়। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে পানির ভূমিকা অপরিসীম, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। যেটা আমাদের হয়তো গভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করা অনেকটা ব্যয়বহুল, আমরা খুব সহজেই নদী থেকে পানি সংগ্রহ করে এরকম ঘাস চাষ করতে পারি। চাষি এটা কি ঘাস না? গরু খাবার ঘাস। ঠিক আছে, গরুর খাবার ঘাস। আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যদি আমরা
কৃত্রিমভাবে পানি সংগ্রহ করি তাহলে সেটা আমাদের জন্য খুবই ব্যয়বহুল হয়। আর নদীর কাছে যদি আমাদের এরকম শস্য ক্ষেত থাকে তাহলে আমরা খুব সহজেই নদী থেকে পানি সংগ্রহ করে এরকম ঘাস চাষ সহ ধান, পাট, সবজি, বিভিন্ন ফসল আমরা খুব সহজেই চাষাবাস করতে পারি এই নদী থেকে পানি নিয়ে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, ইরিগেশনের সময় যখন ধান চাষবাস করা হয়, ধানের আবাদ করা হয়, আমি দেখেছি আমাদের এলাকাতেও এবং এই এলাকায়ও নদী থেকে স্যালো মেশিন বসে পানি সংগ্রহ করা হয় এবং সেই পানি দিয়ে খুব সহজেই পানি উত্তোলন করে ধান চাষবাস করা হয়। তাহলে আমরা আমাদের জীবনে নদীর প্রয়োজনীয়তাটা খুবই অপরিসীম। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী এবং বাংলাদেশের মানুষ একই সূত্রে গাঁথা, তাই এই দুইটা জিনিসকে কখনোই আলাদা এটি হচ্ছে একটি বাচাল। এখানে সাধারণত এটাকে শিবজাল বলা হয়। শিবজাল ফেলার জন্য যে মাঝে এখানে বসে মাছ ধরেন তাকে অবশ্যই একটি বসার জায়গা ঠিক করতে হয়, আর এই বসার জায়গাটাকে সাধারণত মাচাল বলা হয়। বিশাল তা দেখেন, এই তো নদীর বাঁকে বাঁকে বিভিন্ন সবজির আবাদ, ছোট ছোট ডিঙি নৌকা নদীর কূলে ভেরানো আছে। ঠিক আছে, তাহলে এই সেতুটাও এই অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। কারণ এখানে যদি সেতু না থাকতো তাহলে অবশ্যই কী করে হতো, একটা খেয়াঘাট তৈরি করতে হতো, খেয়ার মাধ্যমে মানুষকে পারাপার করতে হতো। সেটা অবশ্যই একটা কি ছিল, সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু এই সেতু সংযোগের বন্ধুরা, এই যে এখানে একটা নদী দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশে একটু খেয়াল করে দেখবেন, এখানে একটি সুরো নদী, এটাকে নদী বলবো না খাল বলবো, সেটাও এই নদীর সাথে সংযুক্ত হয়েছে এবং ধীরে ধীরে হালকা স্রোতের মাধ্যমে। বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যে কোন ধরনের ভিডিও বানালে আমরা উপকৃত হব। আসসালামু আলাইকুম।